স্বাগত মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজনে। সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় শঙ্কা সংশয়ের রাজনীতি। এ নিয়ে আলোচনার জন্য তিনজন সম্মানিত অতিথি আছেন আমাদের সঙ্গে। আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মহাসচিব জাতীয় পার্টি জাপা। আছেন শাম্মী আক্তার, কেন্দ্রীয় সহ সম্পাদক ও সদস্য বিএনপি মিডিয়া সেল। আরও আছেন এহতেশামুল হক, যুগ্ম আহ্বায়ক এনসিপি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমি শুরুটা করব শাম্মী আক্তার আপনাকে দিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধিনিষেধ নেই, একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব। মানে তারেক রহমানের দেশে ফেরা আসলে সরকারের কোনো বাধা থাকলো না। কিন্তু মায়ের অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলে ফেসবুক স্ট্যাটাসে তিনি যে মন্তব্য করেছেন, মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে মন্তব্য করেছেন, সেটি নিয়ে বেশ আলোচনার ঝড় উঠেছে। প্রশ্ন হচ্ছে শাম্মী আক্তার, কেন তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না? সংজ্ঞাটা কোথায়? ধন্যবাদ আপনাকে এবং আপনাদের যারা দর্শক আছেন তাদেরকে শুভেচ্ছা। সহ আলোচক আছেন দুইজনকে অনেক শুভেচ্ছা। দেখুন, এটা তো অন্তর্বর্তী সরকার এটা বললেও যে মানে কোনো বাধা নেই বা বিধিনিষেধ নেই বা একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব, শুধুমাত্র ট্রাভেল পাসের উপরেই কি ওনার দেশে ফিরে আসাটা নির্ভর করছে? ওনার মন্তব্য তো আপাত দৃষ্টিতে সেটা বলছে না। উনি যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেটাতে উনি পরিষ্কার করেছেন যে উনি দেশে ফেরাটা ওনার একক নিয়ন্ত্রণাধীন নেই, এবং উনি যখন দেশ থেকে গেছিলেন তখনও ওনার যাওয়াটা কি ওনার নিজের ইচ্ছায় হয়েছিল কিনা সেটাও দেখতে হবে, তাই না? তো এখন উনি যেহেতু ফেসবুকে যেহেতু উনি স্ট্যাটাস দিয়েছেন, উনি ওনার বক্তব্য পরিষ্কার করেছেন। এখন অন্তর্বর্তী সরকার যে বক্তব্য দিয়েছে যে ট্রাভেল পাস দিবে বা তাদের কোনো বিধিনিষেধ নেই, সেটা তাদেরকেই পরিষ্কার করতে হবে যে শুধুমাত্র ট্রাভেল পাসের উপরই ডিপেন্ড করছে কিনা ওনার দেশে। এই প্রশ্নটা তো সামনে থেকেই যায় যে সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণটা আসলে কার হাতে? আচ্ছা, এই প্রশ্নটা তো সরকারকেই পরিষ্কার করতে হবে, যেহেতু তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন। এবং মায়ের প্রশ্ন যদি আসে, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন এবং এক্সটি ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে উনি, আমি বলবো যে একাই লড়াই করে গেছেন আপোষহীনভাবে। এবং উনি ওনার শারীরিক এত অসুস্থতার মধ্যেও ওনাকে তারা চিকিৎসা করতে দেয়নি বা সেই সুযোগটা অবারিত ছিল না, আমরা তাকে চিকিৎসা করতে পারিনি। বারবার আমরা দাবি করলেও সেই সরকার আমাদের নেত্রীকে চিকিৎসার সুযোগটুকু পর্যন্ত দেয়নি। যে কারণে আজকে বলবো যে এইরকম একটি শারীরিক এবং মানে কি বলবো পলিটিক্যালি যে একটা বাস্তবতার মধ্য দিয়ে উনি যাচ্ছেন, সেটা ওই সরকারের একটা ভূমিকা তো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছিলই। সেই জায়গায় থেকে তার শরীরে কয়েকটি অপারেশন করা হয়েছে, নানান প্রসিডিউর হয়েছে, এবং তারেক রহমান ওনার মায়ের চিকিৎসার বিষয়টি উনি সরাসরি তত্ত্বাবধান করছেন। উনি চিকিৎসকদের সমন্বয়ে যে বোর্ডটি গঠিত হয়েছে তাদের সঙ্গে সার্বক্ষণিক ভার্চুয়ালি যে যোগাযোগটা মেনটেন করা, বা ওখানে বাইরের বিশেষজ্ঞ চিকিৎসকরা যারা এই চিকিৎসার সঙ্গে সংযুক্ত আছেন তাদের সঙ্গে উনি সরাসরি সংযুক্ত থাকেন। এবং ওনার সিদ্ধান্ত, এবং আপনারা জানেন যে ওনার স্ত্রী একজন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ, এবং তার মতামতের উপরে ডিপেন্ড করেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় যে চিকিৎসা কোন দিকে যাবে বা যাবে না। তাহলে নির্বাচনের আগে দেশে ফিরছেন কি ফিরছেন? দেখুন, এখানে আপনি নির্বাচনটি কি দেখতে পাচ্ছেন? সাদা চোখে নির্বাচন কবে হচ্ছে সেটাই এখন দেখা যাচ্ছে না। নির্বাচনের আগে ফিরছেন কিনা সেই প্রশ্ন এই সরকারকেই পরিষ্কার করতে হবে। যারাই আছেন, যারা তার ফেরাটাকে প্রশ্নবিদ্ধ করেছেন বা তিনি ফিরতে পারছেন না যে কারণেই হোক, সেই জায়গাটায় তাদেরকে, এই সরকারকেই পরিষ্কার করতে হবে যে কেন মানে তিনি ফিরতে পারবেন না। একজন মানুষ তার জন্মভূমিতে ফিরবেন, তিনি কেন ফিরতে পারবেন না? মায়ের কথাটা আমি বলছিলাম। দেখুন, আমার মায়ের চেয়ে মানে আমরা সকলেই তার সন্তানের মতো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই যে রাজনীতি আমরা যারা করছি, দীর্ঘ বছর ধরে ওনার সঙ্গে আমরা আছি, আমরা সকলেই তার সন্তানের মতো, কিন্তু সন্তান তো নই। তো ওনার যিনি একজন জীবিত সন্তান আছেন, মানে মায়ের প্রতি তার দরদটা তার সন্তানের চেয়ে আমাদের কি বেশি হবে? কাজেই এই বিষয়টি নিয়ে প্রশ্ন করাটা আমি অশোভন বলে মনে করি। জি, অনেক ধন্যবাদ। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে আসবো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে শনিবার রাতে আপনারাও এভার কেয়ারে গিয়েছিলেন।
বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা আপনারাও করেছেন, আমরা সকলেই আসলে সেটাই চাইছি। প্রশ্ন হচ্ছে, ফ্যাসিবাদের দোসর হিসেবে আপনাদেরকে যে তকমাটা দেওয়া হচ্ছে, সেখানে অন্যান্য রাজনৈতিক দল থাকলেও বিএনপি কিন্তু কখনো ডিরেক্টলি বলেনি বা তারা এই দাবির সাথে কখনোই একমত হয়নি। তারা সবসময় যেটি বলে আসছে যে যদি আইনি প্রক্রিয়ায় কিছু হয় জাতীয় পার্টির সাথে, সেক্ষেত্রে তারা হয়তো সেটিকে সমর্থন দেবে। প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ আমল যাবার পরে বিএনপির সঙ্গে আপনাদেরকে একটা নির্বাচনের সখ্যতা গড়ে উঠছে কিনা? বিএনপিতে আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সাথে আমি প্রায় আড্ডায় বসতাম অনেকবারই। তারা একটা কথা আমি বলতাম যে এই যে আপনাদের বিরুদ্ধে এত কিছু আওয়ামী লীগের লোকজন বলে, আপনারা কেন বলেন না? তো তারা বলতো যে বেগম জিয়ার স্ট্রিক্ট নির্দেশ আছে, শেখ পরিবার শেখ মুজিব নিয়ে কোনো খারাপ কথা বলা যাবে না। তো বেগম জিয়া ঠিক এই ধরনের একজন মহিষী নারী, যার শিষ্টাচার, ভাষাবোধ, পরিমতিবোধ এবং গৃহিণী থেকে তার প্রাইম মিনিস্টার হওয়ার জার্নিটা অনেক অ্যামেজিং। এবং প্রথম উনি আপসীন 86 সালে, এরশাদ সালের সময় উনি ভোট বর্জন করলেন, 88-তে বর্জন করলেন। এটার পুরো ফলাফলটা উনি কিন্তু 91-তে পেয়েছিলেন। এই 2 বর্জনের ফলাফল আর জিয়াউর রহমানের জানা যায় যে ব্যাপক লোক হয়েছিল, এই 3টা মিলিয়ে কিন্তু 91-তে কিছুটা অপ্রত্যাশিত বিএনপির বিজয়। 91-তে কিন্তু আওয়ামী লীগ বিজয় হবে এটা অনেকে ভেবে বসছিল, এবং ইন্ডিয়ান একটা পত্রিকায় শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রীও বলে ফেলছিল সেই সময়। ওই স্ট্র্যাটেজিটা আবার 14-তে কাজ করেনি ইলেকশন বর্জনের পুরোপুরি। 14-তেও ওনারা ভেবেছিলেন ইলেকশন বর্জন হবে, 16 সালে ভোট হবে, বা 18-তে করেনি, বা 24-এ গিয়ে অনেক পরে করেছে। তো আমরা বিএনপির সাথে আমাদের কখনো ঐক্য বা কখনো জোট হয়নি, কিন্তু 2000 সালে এরশাদ স্যার জেলে গিয়েছিলেন। তখন আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, এবং সেই সময় আমরা আওয়ামী লীগ থেকে ছিটকে সম্পূর্ণ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই সব মিলিয়ে কিন্তু একটা আন্দোলনের জোট হয়েছিল। কিন্তু ভোটের ঠিক আগে আগে জাতীয় পার্টিকে আর জোটে নেওয়া হয় না। আমাদের পার্টির সিনিয়ররা বলেছেন যে সেই সময় জামাতের চাপের কারণে বিএনপি আর জাতীয় পার্টির কোনো জোট হয় না। ফলশ্রুতি যেটা হয়, 5 বছর একটা সরকার ছিল, সেই সরকারের বডিটা ছিল বিএনপির, মাথাটা ছিল জামাতের কমপ্লিটলি। তো সে কারণে পরবর্তীতে 2006 সালে আবার কিন্তু 111 হলো, অনেকগুলো 1,28,00,000 ভুয়া ভোটার হলো, বিচারপতির বয়স বাড়ানো হলো, লগি বইটা হলো, 63 জেলায় বোম হলো, অনেক কিছু হয়েছে কিন্তু। তো সেটা যে সবাই বিএনপিকে দোষারোপ করে, কিন্তু জামাত কিন্তু সেই সময় মূল চালিকা শক্তি ছিল, এবং বিএনপির লোকজনের মধ্যেও সেই সময় জামাত নিয়ে ফ্রাস্ট্রেশন ছিল। সো জাতীয় পার্টির সাথে বিএনপির সরাসরি কোনো দ্বন্দ্ব নাই। হ্যাঁ, এরশাদ স্যার 5 বছর জেলে ছিলেন 91 থেকে 96, কিন্তু অন্য অনেক বিষয়তে আমাদের সক্ষতা থাকার মতো অনেক বিষয় আছে। আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের দল, তারাও মুক্তিযুদ্ধের সপক্ষের দল। তারা মোর ইনক্লুসিভ, ডেফিনেটলি তারা সবাইকে ইনক্লুড করতে পারে, বড় দল, বেশি জনপ্রিয়তা আছে, এই জন্য তাদের স্টেকটাও বড়, দায়িত্বটাও বড়, উদারতাও বড় হতে হবে দেশ চালাতে গেলে। তবে আমি মনে করি বিগত 1 বছরে আমার ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং, কয়েকটা বিষয়ে বিএনপি সফট হয়ে রাজনীতির গ্রিপটা হারিয়ে ফেলেছে। একটা হচ্ছে আওয়ামী লীগের ব্যান। প্রথমে বিএনপি বলেছিল সকল দলকে নিয়ে ভোট করতে হবে, প্র্যাকটিক্যালি 3 থেকে 6 মাসের মধ্যে ভোট হলে সকল সমস্যার সমাধান হয়ে যেত। যে সমস্যাগুলো এখন জট বেঁধেছে, সেখানে বিপুল ভোটে বিএনপি জয়লাভ করতো, আওয়ামী লীগের ম্যাক্সিমাম লোক ভোট করতে পারতো না, আওয়ামী লীগ নগণ্য আসন পেত, যারা আন্দোলন করেছে যে বিপ্লবীরা তারা অটোমেটিক জিতে যেত, কারণ তারা তখন হাইপে ছিল। ওইটা ছিল বিএনপির ফার্স্ট ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে ভোটটা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, হোল ন্যাশন ডিসেম্বর করছিল এক সময়। সেনাপ্রধান বলেছেন ডিসেম্বরের মধ্যে ভোট চাই, সেটা চলে গেল ফেব্রুয়ারিতে। এখন যে ফেব্রুয়ারিতে বলা হচ্ছে, মানে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে? এটাই আমি আসতেছি। আরেকটা হচ্ছে গণভোট। বিএনপি গণভোটে রাজি হয়ে গেল সেম ডেটে, সম্পূর্ণ অসাংবিধানিক। হ্যাঁ, সংবিধান 100% মানা হচ্ছে না, সংবিধানে গণভোট হবে পার্লামেন্ট পাস হওয়ার পরে। ওনারা সেম ডেটে গণভোটে মেনে নিয়েছে, কিন্তু এটার বিনিময়ে কনসেশন কি নিয়েছে, মানে নেগোসিয়েশন। আমি মনে করি এই 3টা জিনিস বিএনপিকে অনেক পিছিয়ে দিয়েছে। ভোট নিয়ে বলছি, ফেব্রুয়ারিতে ভোট হবে না এমনটাই আমরা হাটে ঘাটে বাজারে শুনছি, তবে এটা কৌশল হতে পারে। হঠাৎ করে ভোট হয়ে যাবে জানাতনভাবে আনপ্রিপেয়ার্ড অবস্থায়। জি, জনাব ইহতেশামুল হক, আপনার কাছে যাব। ফেব্রুয়ারিতে ভোট হবে কি হবে না সেটা নিয়ে অনেক ধরনের শঙ্কা, হয়তো বা প্রশ্ন এখনো উঠছে আসলে, কিন্তু 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে সেটি অনেক আগে থেকে তো জানানো হচ্ছে, বা একইভাবে আমরা দেখছি বারবার প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টারাও বলছেন। এই যে বারবার বলা হচ্ছে এতবার একটা জিনিস, ফেব্রুয়ারিতে নির্বাচনে কোনো সংশয় আদৌ আছে কিনা, যেহেতু এটা বারবার বলা হচ্ছে? সংশয় থাকার তো কোনো উপলক্ষ আমি দেখি না। নির্বাচন নির্বাচন নির্বাচন, এই তসবিহ তো মনে করেন জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর, বিপ্লবের পর এই তসবিটাই বিএনপির ছিল যে নির্বাচন দিয়ে দেন, নির্বাচন দিয়ে দেন। আমরা বারবার এটা আর্গুই করেছি যে এত বড় একটা বিপ্লবের পর
আমাদের কাঠামোগত সংস্কারটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে আমরা সমান সিস্টেমে থাকতে চাই না, আমাদের যে সাংবিধানিক যে প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো সংস্কার প্রয়োজন, এবং ইন ডিউ টাইম আমরা ইলেকশন করব। তো মোটামুটি পুশ করে, অলমোস্ট কোয়ার্স করে ডক্টর ইউনূসের সাথে লন্ডনের মিটিং পরে যৌথ কনফারেন্সে বলা হলো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সো এটা তো একটা সেটেলড একটা ম্যাটার, যে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে। গভর্নমেন্টের যে প্রমিস, গভর্নমেন্টের আপনি প্রেস সচিবের বক্তব্যই দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ডিটারমিনেশন সেটাই দেখেন, প্রত্যেকটা দিক থেকে আপনি দেখবেন যে ফেব্রুয়ারির ব্যাপারে, এবং এই জিনিসটা যেটা হচ্ছে ফেব্রুয়ারির ব্যাপারে নির্বাচন কন্ডাক্ট হওয়ার ব্যাপারে প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রস্তুত আছে কি না সেটা একটা প্রশ্নের বিষয়। বাট ওইদিকে আমরা না যাই, 2-3টা জিনিস এখানে মাস্ট বলতেই হবে। যেমন পাটোয়ারি সাহেব, আমি জানি ব্যক্তিগতভাবে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল হি ইজ এ নাইস ম্যান, একজন শিক্ষিত মানুষ, কিন্তু যে দলকে উনি রিপ্রেজেন্ট করছেন উনি বললেন যে জাতীয় পার্টি হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। তো আমি জানতে চাই, বা হয়তো দর্শক যারা আছেন তারা জানতে চাইবেন যে হোসেন মোহাম্মদ এরশাদ কোন সেক্টরে যুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের সময়, বা কোথায় ওনার কী কন্ট্রিবিউশন ছিল। উনি একটা জিনিস বললেন যে গণভোট অসাংবিধানিক। মানে ওই আর্গুমেন্টে আমি আই ফাইন্ড ইট রিয়েলি ডিসকাস্টিং, যে আমি যখনই বসছি আমার মনে হচ্ছে যে আমাদের কুড়িগ্রামে যে ফেলানির লাশ 5 ঘন্টা ধরে দাঁড়ানো ছিল, আর ফেলানির লাশের বেড়াতারের ওই পাশে বসে আছে মনে হয় জিএম কাদের এবং আপনার জাতীয় পার্টি যারা, আমি মনে করি দে শুড বি ট্রাইড অ্যাজ দেশদ্রোহী একটা সংগঠন। এরপরও যে তাদেরকে আপনারা যে এই সুযোগ দিচ্ছেন এরপরও বসে কথা বলা, যে এত আমি মনে করি এটা, আমি জানি না আপনারাও কেন বাধ্য, আপনারা কেন মনে করেন যে একটা দল যেটা লেজিটিমেসি দিয়েছে, সবাই বলা হচ্ছে যে ইনক্লুসিভ নির্বাচনের কথা, সেই জায়গায় আমরা ডেফিনেটলি বলছেন যে ফেসিবাদের দোষ, ফেসিবাদকে তারা ফ্যাসিলিটেট করেছে, এরপরও তাদেরকে আপনারা কেন ভয় দিচ্ছেন? আমরা আমাদের মিডিয়ার জায়গা থেকে আসলে আমরা চাই আপনাদের কি ন্যূনতম সম্মানবোধ থাকবে না যারা জীবন দিয়েছে, যারা রক্ত দিয়েছে, যারা পরিবর্তন আনতে চেয়েছে? তাহলে সমান প্ল্যাটফর্মে বসে এরা যারা এই দলের যত নেতাকর্মী জেল খেটেছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, ওনার সাথে আমার যে ভাইয়েরা আমরা যারা বিপ্লব করেছি আমাদের সাথে বসে কিভাবে জাতীয় পার্টির একজন এখানে বসে সমানভাবে উনি কন্ট্রিবিউট করবে? আমি সরি, আমি এখানে থাকতে পারছি না, আমি অত্যন্ত দুঃখিত। আমাদের মিডিয়ার এই শিক্ষাটা হওয়া উচিত। ইউ ক্যানট ট্রিট দ্য সেম। আপনি যারা আলটিমেটলি ফ্যাসিবাদের দোষী, যারা আলটিমেটলি ফ্যাসিবাদের শিকার, তারা সমানভাবে ট্রিট হতে পারে না। ধন্যবাদ। মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজন। দর্শক বিরতির পর আবারও স্বাগত মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজনে। দর্শক, আমরা আজকে আলোচনা করছিলাম শঙ্কা সংশয়ের রাজনীতি নিয়ে, কিন্তু আপনারা জানেন ইতিমধ্যেই যে ভিন্নমত গ্রহণ করতে না পারার কারণে এহতেশামুল হক যুগ্ম আহ্বায়ক এনসিপি, উনি আমাদের এই শোতে গেস্ট ছিলেন, কিন্তু তিনি আসলে এই শো থেকে বের হয়ে গেছেন কিছুক্ষণ আগেই। আমরা বাকি দুজন সম্মানিত অতিথিকে নিয়েই আজকের আলোচনাটা সারবো। আমি চলে যেতে চাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে, যে দেশে বড় বড় রাজনৈতিক দল নিষিদ্ধ হলে কাদের লাভ, এই বিষয়টা একটু জানতে চাই। এছাড়াও আরো অনেক বিষয় আলোচনা এসছে। দেখুন, জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন উনি কিন্তু বাকশালকে বাতিল করে আওয়ামী লীগকে রিভাইভ করেছেন, জামাতকেও রিভাইভ করেছেন। ওই যে বহুদলীয় গণতন্ত্র একটা স্ট্যাবিলিটির জন্য দরকার। যারা রাজনীতি করবে প্রথমেই তাদের শিক্ষা হচ্ছে ইউ মে নট লাইক মাই ভিউ বাট ইউ হ্যাভ টু রেসপেক্ট মাই ভিউ। এটা ভলটেয়ারের কথা। এবং একই দেশের মানুষ, আমরা একই মাটিতে আছি, একই স্বার্থ, একই সার্বভৌমত্ব, একসাথে বসতে না পারলে তো দেশ টিকবে না, দেশ ধ্বংস হয়ে যাবে। আমার লাইফে আমি কখনো বলিনি, মানে এতগুলো টকশো করার পর জম্মুকের সাথে বসবো না, এটা আমার জীবনে কখনো বলিনি। এটা আমাদের দলীয় রাজনৈতিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, এডুকেশনাল শিক্ষা। এবং রাজনীতিতেও আমার 10-15 বছর হয়ে গেছে। তো এটা শামুল হক সাহেবের জানলাম যে উনি লন্ডনে ছিলেন, কাউন্সিলর ছিলেন। তো আমরা ভেবেছিলাম যে উনি ইনক্লুসিভ হবেন, ব্রডেন হবেন। তো আমরা দেখলাম না, একদম ব্যাক টু ট্রেডিশনাল কমপ্লিটলি। তো এরা চালিয়েছে দেশ গত 1 বছর। এরা হতে চায় এমপি, এরা হবে মন্ত্রী, এরা চালাবে দেশ। দেশ বঙ্গোপসাগরে ডুবিয়ে দিবে, কোনো সন্দেহ নাই মুহূর্তের মধ্যে। এবং তার প্রক্সি হিসাবে কাজ করছে। এবং আমি মনে করি এনসিপি সম্পূর্ণ জামাতের একটি ছায়াদল। জামাত এনসিপির বড় ভাই সম্পূর্ণ। এনসিপির নেতৃবৃন্দের কথাবার্তা, কাজের মধ্যে আমরা তীব্রভাবে জামাতের ছোঁয়া, শিবিরের ছোঁয়া দেখতে পাই। এটা একটা প্রক্সি দল হতে পারে।
তো সেই দলটা আসলে কার পারপাস সার্ভ করছে আমি জানি না, তবে দেশে ভোট হলে জোট ছাড়া এনসিপির মাথা খারাপ হয়ে গেছে। কারণ তারা গত 1 বছর আস্ফালনের সাথে প্রশাসন সাজিয়েছে, পুলিশ সাজিয়েছে, হুমকি দিয়েছে, ডিসি সচিব নিয়োগ করেছে। আমরা জানি এই সমাজের মানুষ, আমরা এনসিপির নেতৃবৃন্দ সচিব নিয়োগ করেছে, সিনিয়র সচিব নিয়োগ করেছে। এখন তারা সংগঠন সেভাবে করতে পারেনি যে এককভাবে জয়লাভ করতে পারবে। যদি বিএনপির সাথে জোট করতে না পারে, জামাত যদি দয়া না করে, এনসিপি একটা সিটেও বৈধ ভোটে জিততে পারবে না। সো এনসিপির দরকার একটা ফার্সিক্যাল ভোট আর একটা একতরফা ভোট। সেখানে ফার্স্ট স্টেপে তারা আওয়ামী লীগকে বাদ করেছে। এখন যদি জাতীয় পার্টিকে বাদ করতে পারে, তাহলে তারা বিএনপিকে গলা চিপে ধরতে পারবে যে আমাদেরকে এতগুলো আসন দাও, না হলে আমরা ভোট করব না। তো যদি আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, এনসিপি জামাত না থাকে, আবার এনসিপি যা বলবে জামাতও তাই বলবে, ঘুরে ফিরে সুর কিন্তু একই হবে আলটিমেটলি। তো সেই ক্ষেত্রে বিএনপি তীব্র একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। সো বিএনপিকে ওই ঝুঁকি ফেলানোর জন্যই আমি মনে করি এনসিপি জাতীয় পার্টিকে সহ্য করতে পারছে না। বিশেষ করে আমার নিজের কন্ট্রিবিউশন আছে বিগত জুলাই আন্দোলনে, আমার নিজের টক শোতে প্রচুর কন্ট্রিবিউশন আছে, এটা যে কেউ জানতে পারে। জিএম কাদের সংসদে বলেছে যে যারা এই বৈষম্যবিরোধী আন্দোলন করছে তারা বীর সন্তান, এটা বলেছেন উনি। ছাত্র হত্যার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, রংপুরে আমাদের 2 জন মারা গেছে, শ্রমিক পার্টির 2 জন নেতা মারা গেছে, রংপুরের মেয়র পানি খাইয়েছে সবাইকে। তো এগুলো তারা ভুলে গেছে, কারণ তাদের এখন সামনে একটা ফার্সিক্যাল ভোটের মাধ্যমে বেশি সংখ্যক আসন নেওয়া ছাড়া তাদের মধ্যে আর কিছু নেই, এবং সেই জিনিসটা অঙ্কটা মিলছে না, এই জন্য তারা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। তো তাদের প্রতি আমাদের দুঃখবোধ আছে, সহানুভূতি আছে। তারা আন্দোলন করেছে অনেকে, আমি জানি না এতক্ষণ হক সাহেব কী আন্দোলন করেছেন বা অন্যরা করেছে, আমরা দেখেছি, জীবনের ঝুঁকি নিয়েছে, সেই জন্য আমরা তাদেরকে শ্রদ্ধা করি। তবে দেশ ধ্বংস করলে তো আমরা চেয়ে দেশ ধ্বংস করতে দিব না, তখন কিন্তু আমরা তাদের সাথে কনফ্রন্টেশনেই যেতে হবে দেশ বাঁচাতে। নাও আরেকটা কথা হচ্ছে, জাতীয় পার্টি মুক্তিযুদ্ধ সপক্ষের দল, অবশ্যই সপক্ষের দল। এরশাদ স্যারসহ বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা সেই সময় পশ্চিম পাকিস্তানে আটকা পড়েছিলেন। তাজউদ্দিন সাহেব বলেছিলেন যে যারা পাকিস্তানে আটকে পড়া যারা সোলজার ছিলেন তারাও মুক্তিযোদ্ধা, এবং তাদেরকে ইকুয়াল ব্যাক পেজ ওয়েজেস দিতে হবে। ওই ব্যাক ওয়েজেসটা না দেওয়ার কারণে পাকিস্তানে আটকে পড়া মুক্তিযোদ্ধা সেনা আর বাংলাদেশের সেনাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়ে গিয়েছিল, আর্মিটা দুভাগ হয়ে গিয়েছিল, আটকে পড়া গ্রুপ আর হচ্ছে এই অ্যাক্টিভ মুক্তিযুদ্ধ করা গ্রুপ। আটকে পড়া গ্রুপে যিনি সিনিয়র মোস্ট ছিলেন তাকে বাদ দিয়ে যাকে করা হয়েছে উনি সক্রিয় মুক্তিযোদ্ধা ছিলেন, ওই সিনিয়রিটি জন্য একটা প্রবলেম হয়ে গিয়েছিল। এখন সামনের দিনে বাংলাদেশে আমরা কী চাই, কোনো সন্দেহ নাই 14, 18, 24 একটা অস্বাভাবিক সময় ছিল, আমরা স্বীকার করি, এবং সেখানে অনেক কিছু ঘটেছে। খালেদা জিয়াকে তুচ্ছ একটি মামলায় জেলে রাখা হয়েছিল। আমি স্পষ্ট টক শোতে বলেছি যে 5 বছর সাজা দিলে যে কোনো আসামিকে জামিন দেওয়া হয়, খালেদা জিয়াকে জামিন দেওয়া উচিত। তখন আমাকে অ্যাঙ্কর সাহেব বলেছে যে এটা বিচার বিভাগের বিষয়, সরকার কি করবে। তখন আমি বলেছি অ্যাটর্নি জেনারেল অবজেকশন দিচ্ছে কেন, অ্যাটর্নি জেনারেল তো সব 5 বছরের মামলায় অবজেকশন দেন না, অ্যাটর্নি জেনারেল অবজেকশন দেওয়া বন্ধ করুক, খালেদা জিয়ার জামিন হয়ে যাবে। তো আমরা অবশ্যই কিছু দায় আমাদের আছে, এটা অস্বীকার করা যাবে না। এত মানুষ মারা গেছে, এত মানুষ টর্চার হয়েছে, কিন্তু তার থেকে বেশি দায়িত্ব আমাদেরকে দিলে হবে না। এখানে জটিল কুটির ভোটের হিসাব হচ্ছে, আর কিছু না। জি, অনেক ধন্যবাদ জামাল শামী আক্তার আপনার কাছে। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই তো আমরা বলছি যে আমরা আসলে আগের আমল আর চাই না, আমরা বাক স্বাধীনতা চাই, আমরা গণতন্ত্র চাই, ভিন্ন মত গ্রহণ করতে চাই। তাহলে এই যে ভিন্ন মত গ্রহণ করতে না পারা, এই বিষয়টাকে বিএনপি কিভাবে দেখছে বা আপনি কিভাবে দেখছেন প্রথমত, এবং বিএনপি ক্ষমতায় গেলে আসলে এটার কোনো ধরনের সংশয় থাকবে কিনা যে তারাও এই ব্যাপারে হস্তক্ষেপ করবে বা বাক স্বাধীনতা আসলে থাকবে? আচ্ছা, দেখুন, বিএনপি যখন জন্ম লাভ করে ওই সময়ই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলেন, যেটা ওনার কথায় বের হয়ে আসছে যে আওয়ামী লীগকে পুনর্জন্ম কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিয়েছিলেন। কারণ শেখ মুজিবুর রহমান সাহেব উনি তো বাকশাল গঠন করে উনি আওয়ামী লীগকেই বিলুপ্ত করেছিলেন কার্যত। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের পুনর্জন্ম তো বিএনপি দিয়েছিল। উনি ওই সময় আরও কি করেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা উনি হরণ করেছিলেন। তাহলে এই যে কাজগুলো করেছিলেন এগুলোকে রিভাইভ করেছিলেন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। সংবাদপত্রের স্বাধীনতা বলেন, বাক স্বাধীনতা বলেন বা বহুদলীয় গণতন্ত্র বলেন, সব কিছু বিএনপি এই জায়গাটায় বাংলাদেশকে নিয়ে আসছে যে এই বহুদলীয় গণতন্ত্র বা সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা সব কিছু বিএনপির দ্বারাই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে বিএনপি এই মুহূর্তে যে নির্বাচনটি সামনে অনুষ্ঠিত হবে, আমরা এখনও ধরে নিতে চাই যে ফেব্রুয়ারিতে একটি ইলেকশন হবে, সেটা ফার্সিক্যাল হোক আর যেভাবেই হোক একটা ইলেকশন হবে। সেটাকে কেন্দ্র করে বিএনপি তার কর্ম পরিক্রমা কিন্তু চালিয়ে যাচ্ছে, এবং আমরা 31 দফা দিয়েছি। আমরা বলেছি যে আমরা এই যে মানুষের বাক স্বাধীনতায় আমরা বিশ্বাস করি,
আমরা মানুষের বাকস্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো, এটা আমাদের পরিষ্কার ভাষায় আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি পরিষ্কার করে বলেছেন। সুতরাং আমি বিশ্বাস করি যে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় বাংলাদেশের মানুষের ভোটে, তাহলে বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত থাকবে এবং এটা শতভাগ থাকবে। কারণ উনি দেখবেন যে এই যে শিশিরমণি যে কি ওনার একটা এই যে কি বলে কার্টুন যে আঁকে, এইটাকেও কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উৎসাহিত করেছিলেন যে আরও বেশি সমালোচনা হওয়া উচিত, এবং উনি সেটাকে এনজয় করেন, ভিন্ন মতকে উনি রেসপেক্ট করেন। শিশির ভট্টাচার্যের কথা বলছি, হ্যাঁ শিশির ভট্টাচার্যের কথা বলছি, যে কার্টুন এঁকেছিল ওনাকে নিয়ে, তো উনি সেটাকেও কিন্তু মানে করেছেন, যে উৎসাহিত করেছেন যে আপনারা আরো বেশি বেশি করে সমালোচনা করেন, আমরা এটা দেখতে চাই। কারণ সমালোচনাই যদি না থাকে তাহলে আপনি শুধরাবেন কি করে, আপনার কোথায় ভুল আছে, আপনি কতটুকু ভালো কাজ করছেন, এটা যদি আরেকজন আপনার সমালোচনা না করে তা আপনি তো ধরতে পারবেন না, আপনি তো আর ফেরেশতা না, মানুষ মাত্রই ভুল হয়। তাহলে মানুষের এই সমালোচনাটুকু যদি আমরা পজিটিভ সমালোচনাটুকু যদি আমরা গ্রহণ করতে না পারি তাহলে আমরা কিসের রাজনৈতিক দল? আমি মনে করি যে বিএনপি এই দিক থেকে পরিষ্কার আছে যে আমরা সকল মানুষকে নিয়ে রাজনীতি করতে চাই, বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই, কিন্তু যারা গণহত্যা করেছে, যারা 6,500-এর উপরে ক্রসফায়ার দিয়েছে বাংলাদেশে গত 15 বছরে, এতগুলো ফার্স্টসিক্যাল ইলেকশন করেছে বাংলাদেশের মানুষের ভোট ব্যবস্থাকে ধ্বংস করে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারটাকে কেড়ে নিয়েছে, আজকে যে বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে এটার জন্য যারা দায়ী, যে ফ্যাসিস্ট রেজিম দায়ী, সেই জায়গা থেকে একটি সুন্দর ব্যবস্থায় আমরা ফিরে আসতে চাই। এটি কার্যত উৎসবমুখর একটি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হোক, যেখানে আমরা সকলে ভোট দিতে যেতে পারবো, নিজের ভোট নিজে দিব, যাকে খুশি তাকে দিব। অনেক ধন্যবাদ। এই জায়গাটা বিরতি নিয়ে আসছি। দর্শক, মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ দেখছেন, একটা বিরতি নিয়ে ফিরছি আবারও। বিরতির পর আবারও স্বাগত মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় শঙ্কা সংশয়ের রাজনীতি। এই পর্যায়ে আমি আলোচনার জন্য চলে যাব শাম্মী আক্তার আপনার কাছে। গতকাল এক সেমিনারে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক জনাব ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন যে নির্বাচনটা ব্যবসায় পরিণত হয়েছে, টাকা দিয়ে কেনা যায় এমন একটা গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি, কালো টাকার এই প্রভাবকে দূরীভূত করতে হবে। নির্বাচনে এই যে টাকার খেলা, অসম প্রতিযোগিতা, যোগ্য নেতা টাকার প্রতিযোগিতার অভাবে টিকতে না পেরে হেরে যাচ্ছে বা সংসদে যোগ্য আইন প্রণেতা যাচ্ছে না, এই বিষয়টাকে কিভাবে দেখেন? এর কি নতুন কোনো বন্দোবস্ত আমাদের রাজনীতিতে হবে কিনা? বাংলাদেশের মানুষ তো জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে একটা নতুন বন্দোবস্তের কথা শুনে শুনে অভ্যস্ত হয়ে গিয়েছিল, এবং তাদের মধ্যে প্রত্যাশা ছিল যে একটা সত্যিকার অর্থেই আমরা বোধহয় একটা চেঞ্জ আনতে যাচ্ছি বা একটা নতুন বন্দোবস্ত সত্যি বাংলাদেশের কপালে ঘটছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে প্রায় 10 মাসের অধিক সময় অতিবাহিত হয়েছে, এখনও আমরা একটি কার্যকর নির্বাচন দেখতে পেলাম না, যে নির্বাচনটির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটা তারা ফেরত পাবে। তো কাজেই এইখানে কালো টাকার ছড়াছড়ি স্বাধীনতা পরবর্তী সময় এটা তো আর নতুন কিছু না, এটা দীর্ঘ 52 ইয়ার্সের বেশি সময় হয়েছে যে স্বাধীন হয়েছে বাংলাদেশ। এই সময়ের মধ্যে এই কালো টাকার যে দৌরাত্ম্য এটা সবসময়ই ছিল, তবে এটা হওয়া উচিত না। ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমি এটা চাই যে কালো টাকার যে দৌরাত্ম্য এটা বন্ধ হওয়া উচিত। যারা হচ্ছে ধরেন অনেক ব্যবসায়ী আছেন যারা ব্যবসা করেন কিন্তু তারা ইলেকশন করতে চান। আমার কথা হচ্ছে ব্যবসায়ী যারা আছেন তারা ব্যবসা করেন, তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকলেই ভালো হয়। সেই ক্ষেত্রে যারা রাজনীতিবিদ, যারা সিজন পলিটিশিয়ান, তাদেরকেই নির্বাচনে এগিয়ে দেওয়া দরকার। সেই ক্ষেত্রে দেখা যায় যাদের অনেক টাকা পয়সা নেই তারা নর্মালি দেখা যায় যে যেমন ডক্টর কামাল হোসেনের মতন মানুষও কিন্তু নির্বাচনে জিততে পারেননি। তো ভালো মানুষেরা অনেক সময় পিছিয়ে যান। এইসব ক্ষেত্রে কি করে এগুলো বন্ধ করা যায় সেটার জন্য চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়া যেতে পারে। শামীম হায়দার পাচর, আপনার কাছে আসবো। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার আরো বলেছেন যে রাজনীতিটা এখন ব্যবসায়িক জায়গায় পরিণত হয়েছে, রাজনীতির সঙ্গে অর্থবিত্তের মালিক হওয়া এখন প্রায় নিশ্চিত। গত 5 আগস্টের পর থেকে আমরা দেখেছি যে আন্দোলনের সময় যারা খুব সাধারণভাবে চলাফেরা করতেন তারাও দেখেছি যে হঠাৎ করে হয়তো কোনো দল গঠনের পর অথবা কোনো প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হবার পরে দামি গাড়ি, বিলাসী জীবনযাপন এরকম আমরা দেখছি করতে। যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, বদিউল আলম মজুমদারের যে বক্তব্য সেটা কি আমাদের সমাজে প্রতিষ্ঠিত সত্য হিসেবে ধরে নেওয়া যায়? অবশ্যই এটা প্রতিষ্ঠিত সত্য। অরুন্ধতী রায় এটাকেই বলেছে ক্যাপটিভ ডেমোক্রেসি, আপনার মোটরসাইকেল লাগে, গাড়ি লাগে, টাকা পয়সা লাগে, এটা সত্য। এর বিকল্প তো আসলে তৈরি হলো না।
ব্যুরোক্রেসি দিয়ে চেষ্টা করা হয়েছে, সেনাবাহিনী দিয়ে চেষ্টা করা হয়েছে, বিপ্লবী দিয়ে চেষ্টা করা হলো গত 1 বছর, সেটা খুবই মিজারেবলি অ্যান্ড হোপলেসলি ফেল করলো। সিভিল সোসাইটির বিশাল অংশ এই সরকারে আছে। যারা এই সরকারে আছে তারা কেউ কেউ মাইগ্রেশন, কেউ কেউ শিক্ষা, কেউ কেউ স্কিল ডেভেলপমেন্ট নিয়ে অনেক কাজ করেছে সারা জীবন। এখন তারা মন্ত্রী মর্যাদার উপদেষ্টা হয়েছে। তারা সারা জীবন যে ইস্যুগুলো নিয়ে কাজ করেছে, নিজেরা মন্ত্রী হওয়ার পর সেই ইস্যুগুলো বাস্তবায়ন করতে পারে নাই। ভবিষ্যতে বাংলাদেশের সিভিল সোসাইটি কোনো মন্ত্রীকে ফোন করতে পারে, প্রশ্ন করতে পারবে না যে আপনি কেন এই কাজটা করছেন না। ভবিষ্যতে সেই মন্ত্রী বলবে আপনারা তো ছিলেন মন্ত্রী, অ্যাডভাইজার ছিলেন, কী করলেন? তো আসলে সংস্কার তো হলো না প্র্যাকটিক্যালি। যে সংস্কারগুলো সাংবিধানিক ইস্যু আছে সেগুলো তো পলিটিক্যাল ইস্যু। এর বাইরে আরও অসংখ্য কিছু করার উপায় ছিল। স্কিল ডেভেলপমেন্ট, বিদেশে লোক পাঠানো, নদী রক্ষা বাদ করা, হ্যাঁ, কৃষিতে ডেভেলপ, অনেক কিছু করা যেত, যেটা একটা নর্মাল পলিটিক্যাল পার্টি পারে না। কারণ তার ব্যাগেজ থাকে, তার প্রেশার থাকে, তার সুপারিশ থাকে, তাকে ভোটে জিততে গেলে অনেককে কথা দিতে হয়। একজন এমপিকেও ভোটে জেতার সময় লোকাল অনেককে কথা দিতে হয়। তিনি চাইলেও সবসময় 100% সুশাসন রাখতে পারেন না। কিন্তু এই ধরনের গভর্নমেন্ট, যাদের পলিটিক্যাল ব্যাগেজ নাই, যারা আসছে শুধুমাত্র কাজ করার জন্য, সেই কাজটা তারা করতে পারলো না, টোটালি ফেইল হলো। এবং ফেইল হওয়ার কারণে যেটা হলো, দেশে পলিটিক্যাল একটা সিস্টেমটা ধাক্কা খেয়ে গেল তীব্রভাবে। এবং দেশে একটা আলট্রা ইসলামিক রাইজের ঝুঁকিও আছে। সেটা গণতান্ত্রিকভাবে হলে তো কিছু করার নেই, যেটা আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখতে পাচ্ছি। গণতান্ত্রিকের সাথে সাথে অগণতান্ত্রিকভাবেও হতে পারে। তো অতীত ইতিহাস বলে, যখন ইসলামিক রাইজ কোনো দেশে হয়, ধাপে ধাপে এটা কিন্তু উগ্রবাদের দিকেও যেতে পারে। সেইটা কাউন্টার করার মতো আমরা বড় কোনো ইস্যু দেখছি না। যেমন বাউলদের বিষয়ে আমরা দেখলাম, একজন বাউল নবীকে বা ধর্মকে অবমাননা করেছেন, এটা যেমন সত্য, তার বিরুদ্ধে মামলা হবে। আবার রামদা দিয়ে পিটাতে পিটাতে আপনি বাউলকে পুকুরে ফেলে দেবেন, বাউল সাঁতার কেটে যাবে, বাউল একটা ব্যানার ধরতে পারবেন অমুকের মুক্তি চাই। এটা তো সাম্যবাদের বাংলাদেশ না, এটা তো বহুত্ববাদের বাংলাদেশ না। এই জন্য তো আমরা স্বাধীন হইনি 71 সালে। 71 সালে তো আমরা স্বাধীন হয়েছিলাম এই কারণেই যে সবাই এখানে শান্তিতে সুখে থাকবে। স্বাধীন হলাম এই কারণে যে পাকিস্তানিরা আমাদেরকে লেসার ভাবতো। ভোটে জিতলাম আমরা, কিন্তু আমাদেরকে ক্ষমতা দেবে না। কেন দেবে না? পাঞ্জাবিরা ভাবতো যে বাঙালিরা হলো হাফ অফ পাকিস্তানি, ওরা কালো, ওরা খাটো, ওরা খেতে পারে না, কাপড় পরতে পারে না। এবং রেহমান সোবহানের বিখ্যাত বই আছে, এক দেশ দুই অর্থনীতি, যেটা আসলে এখনকার ইয়াং জেনারেশন পড়ে কিনা জানি না, কাগজে কলমে অঙ্ক দিয়ে দেখিয়ে দিয়েছেন বৈষম্য কাকে বলে। আমাদের দেশের মানুষরা পরতো একটা কাপড়, মহিলারা শাড়ি, পুরুষরা লুঙ্গি। পাকিস্তানে পরতো 3টা কাপড়, ওড়না, পাজামা, পাঞ্জাবি, 3টা কাপড়। বা ছেলেরা কোটি পরতো। সেইভাবে খাবারে দেখিয়েছেন পুষ্টি। পাকিস্তানে দুধ রেশনে দেওয়া হতো, সেখানে আমাদের এখানে মানুষ সকালে ভাত খেত না, দুবেলা খেত, 3 বেলা খেতে পারতো না। চাকরি বাকরিতে বৈষম্য আছেই। তো সেটার কারণে তো আমরা সকলের একটা বাংলাদেশ গড়লাম। 71 সালের পরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নটা দেখেন, আর পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন দেখেন। পাকিস্তানের জিডিপি অ্যান্ড রিজার্ভ দেখেন, আমাদের জিডিপি অ্যান্ড রিজার্ভ দেখেন। এটা কী জন্য হয়েছে? 71 হয়েছে বলে হয়েছে। পরাধীন দেশ কখনো ধনী হতে পারে না। ব্রিটিশ মোগল পিরিয়ডে 27% ইকোনমি ছিল ইন্ডিয়ার, আর যখন ব্রিটিশরা চলে গেল তখন এটা নামলো 3%-এ। বাকি 24% ইকোনমি মাঝখানে কলোনি খেয়ে নিয়েছে। বাংলাদেশও পাকিস্তানের কলোনি ছিল, কলোনি ভাবতো তারা, আমাদের ইকুয়াল ভাবেনি। যদি ইকুয়াল ভাবতো তাহলে যারা পাকিস্তান সৃষ্টি করেছে তারাই কিন্তু বাংলাদেশ সৃষ্টি করেছে, এটা হতো না। তো এই যে কেন পাকিস্তান সৃষ্টি করা, পাকিস্তানের ফাউন্ডিং ফাদারে এবার বাংলাদেশের ফাউন্ডিং ফাদার হলো, ইনক্লুডিং বঙ্গবন্ধু। এই অ্যাসেসমেন্টটা সবাইকে আমাদের বুঝতে হবে। বৈষম্য এবং সহাবস্থান না থাকা, এই যে সহাবস্থানের জন্যই বাংলাদেশ এত কিছু করলো, আমরা দেখলাম আজকেও সেই সহাবস্থান নাই। স্বৈরাচারের দোষর। শেষ করে দিচ্ছি 1 মিনিটে। পলিটিক্যাল কোনো সমঝোতা হলো না। এত বড় একটা আন্দোলন হলো, এত বড় পট পরিবর্তন হলো, নতুন দিকে দেশ যাবে, আপনি ভোট করছেন, কোন ভোট সমঝোতা ছাড়া হয়? 1/11-এ বিএনপি খুবই খারাপ ভোট করেছে, মানে ভোটের ফলাফল খারাপ করছে শেষের দিকে, কিন্তু ভোটে কিন্তু গিয়েছে, মানে ওই সমঝোতা ছিল যে সবাই ভোটে যাবে। এখন তো আমি কোনো সমঝোতা দেখতে পাচ্ছি না। ইভেন যারা অ্যান্টি আওয়ামী ফোর্স, এক্সট্রিম, যারা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে আমি কোনো সমঝোতা দেখছি না। তার মানে শঙ্কা সংশয় আসলে রাজনীতিতে রয়ে গেছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এরই সঙ্গে শেষ করছি মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।